এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল আগামী অর্থবছর অর্থাৎ 2020-2021 অর্থবছরের বাজেট জাতীয় সংসদে এক ভিন্ন পরিবেশে ভিন্ন আয়োজনের মধ্যে উপস্থাপন করবেন। গতকাল সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে কোভিড-19কে মোকাবেলা করা এবং নিমজ্জিত অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং স্বাস্থ্য খাতের উপরে জোর দেওয়া হয়েছে সেটিও তিনি জানিয়েছেন। এবং প্রায় 7,000 কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ এই খাতে দেওয়া হয়েছে এবং বাজেটের পরিকল্পনা 3 বছর মেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা এবং 10 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা করা হয়েছে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করবার জন্য, এরকম একটা ধারণা দিয়েছেন। কোভিড-19 আসলে আমাদের হিসেব নিকেশ আমূল পাল্টে দিয়েছে। সে কারণে এবারের বাজেট কি হবে, কেমন হওয়া উচিত, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে যে ধারণা দেওয়া হচ্ছে সেটি ঠিকঠাক আছে কিনা, কেননা বাজেট নিয়ে আলোচনার কিছুটা সময় থাকবে অনুমোদনের আগে বা সংসদে পাশ হবার আগ পর্যন্ত। কাজেই বাজেটে কথা বলবার জন্য আজকের তৃতীয় মাত্রায় দুজন অর্থনীতিবিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঢাকার ফুলা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এম আকাশ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ একসময় শিক্ষকতা করেছেন, এখনও মাঝে মধ্যে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে শিক্ষকতা করেন। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন এবং একজন জনপ্রশাসন এবং সুশাসন বিষয়ক, গভর্নেন্স বিষয়ক বিশ্লেষক বিশেষজ্ঞ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এম আকাশ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাবিত হতে যাচ্ছে, ইতিমধ্যে বাজেট সম্পর্কে কিছুটা ধারণা আমরা গণমাধ্যম সূত্রে পেয়েছি। সো আপনার কাছ থেকে শুনতে চাই, কি মনে হচ্ছে কেমন বাজেট হতে যাচ্ছে? অধ্যাপক আকাশ। ধন্যবাদ। প্রথমে আমার আজকে যিনি সহ আলোচক ডক্টর পারভেজ স্বাগত জানাই। যদিও ওয়াশিংটন থেকে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন, কিন্তু আমার পূর্ব পরিচিত, আমরা একসময় একসঙ্গেই অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছি, সেই জন্য তাকে দেখে ভালোই লাগছে, তাকে ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার একটা হলো, এবার পরিষ্কার যে সমগ্র বাজেটে ফোকাস হবে করোনা প্রসূত সংকটগুলো সমাধান। করোনা থেকে যেসব স্বল্প মেয়াদী সংকট সৃষ্টি হয়েছে, মধ্যমেয়াদী সংকট সৃষ্টি, মানে কতগুলো সংকট আছে যেগুলো স্বল্প মেয়াদে দূর করা যেতে পারে, মানে যেগুলো ইমিডিয়েট ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট থেকে আবার লং রান কিছু আউটকাম ফলো করে, সেই লং রান আউটকাম এবং ইমিডিয়েট ইম্প্যাক্ট সলভ করার জন্য একটা দ্বিমুখী বাজেট তৈরি করতে হবে। একটা হলো ইমিডিয়েট বাজেট, যেটা ইমিডিয়েটলি এই বছরের মধ্যেই কার্যকর হবে, আর কতগুলো প্ল্যান্ড এক্সপেন্ডিচার হবে যেগুলো কন্টিনিউ করবে আরো কিছু বছর ধরে। সুতরাং এই বাজেটে যেটা আপনি বললেন শুরুতে বা কিছুক্ষণ আগে নিউজে যেটা জানলাম, যে অর্থমন্ত্রী জানিয়েছেন যে প্রধান লক্ষ্য হবে স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার। সেটা আমি মনে করি সেটা ঠিক। স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার যদি করতে হয় তাহলে কয়েকটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। যেমন ইমিডিয়েটলি যেটা দিতে হবে সেটা হলো চতুর্থ, নিচের দিক থেকে চতুর্থ, উপরের দিকে বাকি 196টা দেশ। সুতরাং টেস্টের সংখ্যা এগুলো বাড়ানোর একটা ব্যাপার, এবং সেটার জন্য যে ব্যয় বরাদ্দ সেটা আমরা দেখতে চাই। এখন প্রাইভেট চিকিৎসকরা এবং প্রাইভেট হসপিটাল গুলো মানুষ রোগাক্রান্ত হলে চিকিৎসা করছে না যেহেতু, আবার পাবলিক যে ফ্যাসিলিটি সেটা খুবই অল্প। সুতরাং এখানেও আমরা একটা ব্রেক থ্রু দেখতে চাই, দ্রুত কিভাবে হাসপাতালের সংখ্যা বাড়ানো যায়, ডাক্তার সংখ্যা বাড়ানো যায়, নার্সের সংখ্যা বাড়ানো যায়। এগুলো অত দ্রুত করা যাবে না, কিন্তু এগুলোর সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। তবে পারভেজ বলতে পারবেন যে এগুলো অনেক সময় আমরা ঘোষণা করি, অনেক সময় আমরা অর্থ নিয়োগ করি, বরাদ্দ দিই। এবারও হয়তো আমরা 7,000 কোটি টাকা বাড়াবো এরকম কথা শোনা যাচ্ছে। তো সেটা খুব বেশি কিন্তু হলো না। 25,000 কোটি টাকা আগে ছিল, মানে চলতি বাজেটে ছিল স্বাস্থ্য খাতে, যেটা বাংলাদেশের
ব্যয়টা ছিল সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট, এবং এটাকে 7,000 কোটি বাড়ালেও মানে সেই 33,000 কোটি স্ট্যাটাস টাকার মতো করা হবে বলা হয়েছে। 30,000 কোটি টাকা তে- করলেও 33 সেটা আমাদের 33 জিডিপির কত শতাংশ হবে, জি সেটা আর হোল বাজেটের কত শতাংশ হবে? লোকেরা বলেছে যে বাজেটটা, আমি প্রথম দিকে বলেছিলাম যে স্বাস্থ্য খাতের বাজেটটা এবার দ্বিগুণ করা হোক, অর্থাৎ 25,000 কোটি টাকা 50,000 কোটি টাকা করা হোক। তখন এরকম একটা বিতর্ক হয়েছিল, এবং তখন অর্থমন্ত্রী সহ অন্যান্যরা যারা পলিসি মেকার তারা বলেছিলেন, মান্নান সাহেব বিশেষত বলেছিলেন যে অ্যাবসর্পশন ক্যাপাসিটি তো নাই। এখন অ্যাবসর্পশন ক্যাপাসিটি আছে কি নাই সেটা আমি বলতে পারবো না, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো নাই, কিন্তু চাহিদা তো আছে। এবং সেটার জন্য জরুরি ভিত্তিতে, যেমন যেমন আমি একটা উদাহরণ, চায়নায় উহানে অসুখটা হলো, জি সেখানে তো ওদের রিসোর্স বেশি নাই, কিন্তু ওরা সারা চায়নার রিসোর্স উহানে নিয়ে গেল, রাতারাতি নিয়ে গিয়ে সেটা করলো। আমরা অত রেজিমেন্টেড গভর্নমেন্ট না, আমরা অতটা মোবিলাইজ করতে পারবো না, কিন্তু 25,000 থেকে 7,000 বাড়ানো এটা খুব বেশি হলো না। এইরকম আর তারপরেও বড় কথা হলো যে এটা ব্যয়ের ডিসএগ্রিগেটেড তালিকাটা না দেখে বলা যাবে না যে কোন জায়গায় ইনফ্যাসিস, এটা কি বেশিরভাগই আবার বেতন হিসাবে চলে গেল কিনা, বেশিরভাগই আবার স্বাস্থ্য ঝুঁকির কারণে পুলিশ এবং অন্যান্যদের ইন্স্যুরেন্সের টাকা শোধে চলে গেল কিনা, এগুলো একটু খুঁটিয়ে দেখতে হবে। কিছু কিছু বিষয় যেমন বলা হয়েছে, অর্থমন্ত্রী বলেছেন যে যারা এই করোনা কালে কাজ করেছেন, চিকিৎসক, নার্স, তাদের জন্য একটা বরাদ্দ থাকবে। দ্বিতীয়ত তিনি আরো বলেছেন যে এবার দরিদ্রদের দিকে অনেক বেশি নজর দেওয়া হবে, কৃষি খাতকে বেশ কিছু গুরুত্ব দেওয়া হবে। সো এইসব বিষয় নিয়ে আপনি একটু কিছু বলবেন, বা মানে কি মনে হচ্ছে কি? স্বাস্থ্য খাতটা প্রধান, আমি বললাম যে এটার যে প্রয়োজন সেই প্রয়োজনের একটা এক্সপেন্ডিচার তালিকা এবং সেই এক্সপেন্ডিচারের একটা প্রক্ষেপণ, যে এই বছর এইটুক, আগামী বছর এইটুক, এবং আলটিমেটলি এই বছরের মধ্যে এই জিনিসগুলো আমরা করে ফেলবো, এইরকম একটা কংক্রিট প্ল্যান যদি আসে, তাহলে আমি বলবো যে এটা পরিস্থিতি অনুযায়ী ভালো রেসপন্স হবে। আর সেটা আর অ্যামাউন্টটাও সেই অনুযায়ী যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে। আর আরেকটা দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ, একটা হলো যে যেই লোকরা বেকার হয়েছে জি এই করোনা ইম্প্যাক্টের কারণে, ইনফর্মাল সেক্টরে বেকার হয়েছে, অথবা যারা বিদেশ থেকে ফিরে আসবে বলে আমরা ধারণা করি, যেহেতু অয়েল ইকোনমিতে ধস নামবে, সুতরাং ওখান থেকে মধ্যপ্রাচ্য থেকে অনেক শ্রমিক হয়তো ফিরে আসা শুরু হয়েছে, আরো আসবে। তো এদেরকে পুনর্বাসনের একটা কর্মসূচি, হয় এদেরকে সামাজিক সুরক্ষার আন্ডারে অন্তর্বর্তীকালীন সামাজিক সুরক্ষা বাজেট একটা করতে হবে, জরুরি ভিত্তিক একটা সামাজিক সুরক্ষা বাজেট করতে হবে। যেমন একটা তো বটেই যে যেই শ্রমিকরা এখন একবার গ্রামে গেল, একবার শহরে আসলো, এবং তারপরে গার্মেন্ট সেক্টরে যদি কারখানা বন্ধ হয়ে যায়, যেটা মালিকরা বলছে যে আমরা তো ডিমান্ড পাবো না যেহেতু সারা বিশ্বে মন্দা, জি সুতরাং আমরা যদি 10% কারখানা বন্ধ করে হয়ে যায়, তাহলে যেই 40 লক্ষ শ্রমিক নতুন করে বেকার হবে, তাদের জন্য শহরে একটা রেশনিং ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের জন্য একটা গৃহের ব্যবস্থা করতে হবে, তাদের এলাকাগুলোতে হসপিটাল তৈরি করতে হবে, চেকিং সেন্টার করতে হবে। না হলে কিন্তু এটা কিন্তু গার্মেন্ট সেক্টরের সহ এক্সপোর্ট সেক্টরের পুনরুজ্জীবনের জন্য এসেনশিয়াল। কারণ কোনো ক্রেতা আমাকে অর্ডার দিবে না যদি সে নিশ্চিত না হয় যে এখানে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আছে। সুতরাং স্বাস্থ্য সুরক্ষাটা দ্বিমুখী প্রয়োজন, একটা হচ্ছে শ্রমিকদের জীবনের জন্য, আরেকটা হচ্ছে আমার গার্মেন্টস রপ্তানিকে গতিবেগ দেওয়ার জন্য। সুতরাং এইখানে একটা সামাজিক সুরক্ষার প্রশ্ন আছে, কিন্তু এগুলো সবই তো নির্ভর করবে, সামাজিক সুরক্ষা আমাদের দেশে মানুষের খুব বেশি চাহিদা না, তারা ডাল চায়, ভাত চায়, তারা একটু মাছ চায়, একটু জি খাদ্যটা চায়। সুতরাং এই খাদ্য নিরাপত্তার জন্য কৃষিতে গুরুত্ব দিতে হবে, এবং সেই কৃষি বাজেটটাও সেরকম করতে হবে। আমি আমরা ভাগ্য ভালো যে কৃষক আমাদের অনেক বেশি এবার উৎপাদন সফল ফসল দিয়েছে। পরবর্তীতে আমাদের এনশিওর করতে হবে কৃষক যাতে বীজটা পায়, সারটা পায় এবং দামটা পায়।
জি, আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, এবারের আলোচনা আমি সূচনায় যেটি বললাম আপনি শুনলেন, অধ্যাপক এম এম আকাশের বক্তব্য শুনলেন, এবং একটা বিষয় লক্ষণীয় যে অন্যান্য বারে বাজেটের আলোচনায় বা প্রাক বাজেট আলোচনায় আমরা প্রবৃদ্ধি বিষয় নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। ইন্টারেস্টিংলি এবার প্রবৃদ্ধি নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে না, এবং অর্থমন্ত্রী স্বয়ং প্রবৃদ্ধির প্রসঙ্গটাকে খুব একটা সামনে নিয়ে আসেননি। দ্বিতীয়ত হচ্ছে যে গত কয়েক বছর ধরে আমরা বাজেটে দেখছি যে বাজেটের আকার কত বড় হচ্ছে, সেটি আগের থেকেই ফলাও করে প্রচার করা, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গতকাল পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কোনো ধারণা দেননি যে এবারের বাজেটের আকার কি হচ্ছে, এবং তিনি বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, সমস্যাগুলো চিহ্নিত করা, সমাধান করাটা যাচ্ছে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে কেমন বাজেট হতে যাচ্ছে? ধন্যবাদ জনাব জিলুর রহমান। অধ্যাপক এম এম আকাশকে পেয়ে খুব ভালো লাগছে আজকে। উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উনি আমরা একসঙ্গে ক্লাসমেট ছিলাম অনেক বছর আগে বিশ্ববিদ্যালয়ে। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এসছেন আজকে, এবং আপনাকে ধন্যবাদ জিলুর সাহেব আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় এবার বাজেটটা একটা ব্যালেন্সিং এবং খুব একটা আর্টিকুলেট এক্সারসাইজ। গভর্নমেন্ট এভাবে চিন্তা করবেন যে একদিকে অ্যান্টি কোভিড যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোভিড এর জন্য, কোভিড-19 এইটার ইম্প্যাক্টটাকে মোকাবেলা করা, এটাকে ফেস করা, এটার যে ইয়েগুলা যে কনসিকুয়েন্সেস গুলাকে ভালোভাবে যাতে আমরা ফেস করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রিকভারি, ইকোনমিক রিকভারি এবং স্ট্যাবিলাইজেশন, পুনরুদ্ধার ও স্থিতিকরণ। আর পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন সেদিকটাকেও, তাহলে আমরা যদি এইভাবেই দেখি যে শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম দুভাবে সরকার এই বাজেটটাকে চিন্তা করবে, এবং শর্ট টার্ম কিছু ইমিডিয়েট যেটা অ্যাড্রেস করা দরকার কম্পোনেন্টস সেগুলা থাকবে, প্লাস মিডিয়াম টার্ম যেটা লং টার্মে যাবে সেদিক থেকেও সরকারের কিছু চিন্তা ভাবনা থাকবে। আমার ধারণা যে এবার অবশ্যই যেটা প্রফেসর আকাশও বললেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ সর্বোচ্চ হবে, এবং এখানে আমি বলতে চাচ্ছি একটা জিনিস যে স্বাস্থ্য খাতে শুধু নিউমেরিক্যাল ইনক্রিজই না, একটা এখানে গুণগত মানগত। ডক্টর পারভেজ ইমদাদ, আমি আরেকটা বিষয় একটু ধরিয়ে দিতে চাই আপনাদেরকে, যে এই যে বরাদ্দ বাড়ানো হচ্ছে, অধ্যাপক এম এম আকাশ প্রশ্ন তুলেছেন যে এর আবার এই বরাদ্দের এটা রাজস্ব খাতে কত ব্যয় হবে, মানে রাজস্ব ব্যয় হিসেবে কতটা অঙ্ক ব্যয় হবে, সেটা একটা বড় প্রশ্ন, কারণ আমাদের বাজেটের একটা বড় অংশ চলে যায় বেতন ভাতায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়গুলো একটি যার বরাদ্দ বাড়ালেই হবে না, এই মন্ত্রণালয়ের কিন্তু ব্যয় করবার সক্ষমতা খুব একটা নেই। এটা একটা বড় প্রশ্ন। আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেটা বরাদ্দ দেয় সেটা তারা অনেক সময় ব্যয়ও করতে পারে না, সেই সক্ষমতার অভাব তাদের রয়েছে। সো সেটি একটু আলোচনার মধ্যে আনা দরকার। জি, গত কয়েক বছরে স্বাস্থ্য ক্ষেত্রে আপেক্ষিকভাবে বরাদ্দ বেড়েছে তুলনামূলকভাবে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা ফুল অ্যাসেসমেন্ট করে যে এরকম একটা পরিস্থিতি যে হবে, এবং স্বাস্থ্য খাতের যে এমনি আপেক্ষিকভাবে সংখ্যাগতভাবে কিছুটা বাড়লেও অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য জিডিপি স্বাস্থ্যের অ্যালোকেশন কিন্তু কমেছে। উল্লেখযোগ্যভাবে বাড়ে। 1 নম্বর, জি, কমেছে বড়। দ্বিতীয় হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেমন কিছু ইনোভেটিভ মেকানিজম স্বাস্থ্য ক্ষেত্রের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য, যেটা কোভিড এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এবং যেমন আমি মনে করি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটি স্বাস্থ্য ক্ষেত্রে এনকারেজ করা দরকার। তাহলে বেসরকারি খাতও সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টরে আসবে। আপনি জানেন যে পিপিপিটা দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ইস্ট এশিয়াতে, পূর্ব এশিয়াতেও অবকাঠামোর জন্য যেখানে সরকারি বরাদ্দ অপ্রতুল ছিল, অবকাঠামো উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টরকে আনা, যাতে নিয়ে আসতে পারে, ওর জন্য পিপিপির কনসেপ্টটা মেইনলি আসে। এখন সোশ্যাল সেক্টরে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জেনারেলি প্রাইভেট সেক্টর একটু সব সময় অ্যাক্টিভ থাকলেও অনেক সময় একটু ওই যেহেতু ওখানে গেইন এবং প্রফিটের মার্জিনটা আসে, সেই ক্ষেত্রে পাবলিক ইনভেস্টমেন্টের সঙ্গে প্রাইভেট ইনভেস্টমেন্ট সব সময় বেশি একটা দেখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে এখন শুধু বাংলাদেশে না, আই এম শিওর দ্য ওয়ার্ল্ড ওভার একটা নতুন একটা চিন্তা এবং একটা উদ্যোগ হবে, সেটা হচ্ছে যে
সামাজিক উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন এই সকল ক্ষেত্রে পিপিপির বেশি করে সম্প্রসারণ। এখানে আমি আরেকটি বলতে চাই যে স্বাস্থ্য অবকাঠামো সেটির একটি সম্প্রসারণ এবং উন্নয়ন, এবং আপনি যে পয়েন্টটি বললেন স্বাস্থ্য ক্ষেত্রে দক্ষতা এবং স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারিত করা, এগুলা হয়তো ইমিডিয়েটলি হবে না। এখন যেটা করতে হবে যে মানুষ যাতে চিকিৎসা পায়, খুব জরুরি ভিত্তিতে যাতে সবাই চিকিৎসা পায় সেদিক যাতে দেখতে হবে। আর ওভারঅল আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে ইনক্রিজড অ্যালোকেশন হবে আমরা আশা করছি, সেটা একটা আমাদের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, পিপিপি কে সম্পৃক্ত করা এবং ওভারঅল স্বাস্থ্য ক্ষেত্রে গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট সম্প্রসারিত করা। এই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত এবং সম্প্রসারিত করার জন্য বিশেষভাবে ওই ইনক্রিজড অ্যালোকেশনের মধ্যে আমার মনে হয় দৃষ্টি দেওয়াটা অত্যন্ত অপরিহার্য। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে গ্রোথ সম্পর্কে আপনি যে কথাটা বলছিলেন, দেখুন আমরা বিভিন্ন প্রজেকশন দেখছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন রকমের ফিগার্স তারা দিচ্ছে। আমরা অপেক্ষা করব মাননীয় অর্থমন্ত্রী যেটা দিবেন সরকারের পক্ষ থেকে, এবং সেটাই কি আমরা ধরবো যে আমাদের অ্যাকচুয়াল ফিগার্স সেটাই, এবং অ্যাকর্ডিংলি উই শুড প্রসিড অ্যাকর্ডিংলি। আমার এখানে একটা কথা হচ্ছে যে এবার গ্রোথ যদি কিছুটা নিম্নমুখী হয়ও আমাদের চিন্তার কোনো কারণ নেই, বা আমাদের কনসার্নের খুব একটা কারণ নেই, কারণ সারা ওয়ার্ল্ড ময় এবার গ্রোথ নিম্নমুখী হবে অনেকগুলো কারণ। কোভিডের ইফেক্টে আপনি দেখেন যে ওভারঅল ট্রেড একদম নিচের দিকে নেমে যাবে অনেক ক্ষেত্রে যদি কোভিড এই বছর শেষ পর্যন্ত চলে। এবং আমি যে কথাটা বললাম ওদিন একটা আলোচনায় যে একটা মাইল্ড রিসেশন চলছে এখন, এন্ড হোপফুলি কোভিড উইল বি ওয়েল ট্যাকেলড বাই দিস ইয়ার অর ইভেন আর্লিয়ার, আমি আশা করছি সবার মতো। যদি নেক্সট ইয়ারের ফার্স্ট পার্ট পর্যন্ত যায় তাহলে ইট মাইট টেক দ্য ফর্ম অফ এ মাইল্ড ডিপ্রেশন। তো এখন কোভিডের ইম্প্যাক্টটা মিট করার জন্য গ্রোথের যে ইসলামটা হবে এখন একটু, এটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে তেলের দাম কমে যাওয়াতে উন্নত উন্নয়নশীল বিভিন্ন দেশে প্রবৃদ্ধির মাত্রাটা কিছুটা ব্যাহত হবে। বাণিজ্য, তেলের দাম এবং ওভারঅল আপনার সাপ্লাই এবং ডিমান্ড, চাহিদা এবং সরবরাহ ক্ষেত্রে যে বাধাটা আসবে সেক্ষেত্রে প্রবৃদ্ধি সাময়িকভাবে কিছুটা কমলেও কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি বেশ সুদৃঢ়, এবং আমার মনে হয় যে এই বছর একটু কম হলেও আশা করছি আমি অ্যারাউন্ড, আজকে আমরা জানবো মাননীয় অর্থমন্ত্রীর সরকারের যেটা দিবেন ফিগারসটা, ইট শুড বি অ্যারাউন্ড 5 to 6%। এবং এটা আবার ফিরিয়ে আনা, আমরা যে গ্রোথ রেটে ছিলাম এটা আগামী বছর দুয়েকের মধ্যে ফিরে আসা খুব একটা অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে মিডিয়াম টার্ম চ্যালেঞ্জ গুলো সেদিকে আমার মনে দৃষ্টি দেওয়াটা অপরিহার্য। এখানে আমি একটু বলতে চাচ্ছি দিলীপ সাহেব, আপনি বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমার ধারণা যে এবার বাজেটের সাইজটা যেটা হবে সেটার 65% মতো, ইফ আই এম নট রং, যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে, যদি ভুল না হয়ে থাকে, নন ডেভেলপমেন্ট বাজেটের দিকে যাবে, এবং ডেভেলপমেন্ট বাজেট উইল বি অ্যারাউন্ড 35% বা 60-40। তার কারণটা হচ্ছে যে এবার একটা বড় কারণ হচ্ছে যে ডেভেলপমেন্ট গোলস যেগুলো আমাদের আছে, কদিন আগে এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অ্যাপ্রুভ করেছে, যেটা প্রায় 2005 কোটি টাকার মতো, যেটা আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা আপনি লক্ষ্য করবেন যে গতবার থেকে 1.19 ভাগ বেশি, ওয়ারেস এর আগের বছরগুলোতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের গত 20-25 বছরে, কিন্তু 20 বছরে মেইনলি 20% বেশি হতো এডিপির সাইজ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাইজ। এটা সরকার খুব সাবধানতার সঙ্গে এবার ডেভেলপমেন্টটাকে, যে প্রজেক্টগুলা ধরেন অগ্রাধিকারের নয়, এবং সেই দিক থেকে সরকার মেইনলি স্টিমুলাস প্যাকেজ, ক্যাশ ট্রান্সফারস, সেফটি নেটস, এদিকে সরকারের দৃষ্টি থাকবে বলে আমার কাছে মনে হয়। সেখানে গভর্নমেন্ট অ্যালোকেশনটা এবার গতবারের থেকে খুব বেশি হয়নি ইন টার্মস ফর দি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আরেকটা আমার ধারণা যে রেভিনিউর ক্ষেত্রে
জাতীয় রাজস্ব বোর্ডের উপর দায়িত্বটা আবার মানে বর্তাবে, এবং আমি আশা করছি যে টোটাল রেভিনিউ টার্গেট যা হবে তার প্রায় 70% সরকার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় করার কথা চিন্তা ভাবনা করবেন। এটাই হবে আমার মনে হয় একটা জি, বেশ আমি আসবো আবার আপনার যথাযথ। কাছে। জি, থ্যাংক ইউ। অধ্যাপক এম এম আকাশ, মূল সংকট যেটা আমরা দেখি বাজেটের সময়, বিশেষ করে এবার তো যেটা হবে সেটি হচ্ছে অর্থায়ন, অর্থ কোত্থেকে আসবে। যদিও অর্থমন্ত্রী বলছেন বা পরিকল্পনা মন্ত্রীও বলছেন বিভিন্ন আলোচনায় যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ দাতারা এই ধরনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো অনেক অঙ্গীকার করছে, তারা অনেক সহায়তা দেবে। কিন্তু আমরা জানি যে আমাদের মোট অঙ্কের তুলনায় সেটা খুব বেশি হওয়ার কথা নয়। আপনারা ভালো বলতে পারবেন। এবং বাজেট বাস্তবায়নটা আরেকটা বড় বড় চ্যালেঞ্জ। এবার একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ আমরা যা রেভিনিউ তুলবো ভেবেছিলাম তা কিন্তু তুলতে পারিনি। চলতি বাজেটে রেভিনিউ শর্টফল, কেউ বলে 1 লক্ষ কোটি টাকা, কেউ বলে তার চেয়ে একটু কম, কিন্তু বিরাট একটা শর্টফল আছে। কিন্তু আবার এক্সপেন্ডিচারও হয়তো কম আছে। সুতরাং সব মিলিয়ে হয়তো এইবারের বাজেটের পারফরমেন্স কেমন হয় সেটা আমরা কালকে তো নিশ্চয়ই, প্রথম অংশে থাকে যে চলতি বছরের পর্যালোচনা, সেখানে আরো ভালোভাবে জিনিসটা জানতে পারবো। কিন্তু পরবর্তী বছরে যে রেভিনিউ আমরা বাড়াবো, যেটা না বাড়ালে পরে আমাদের পরবর্তী বছরের বিগ বাজেটকে আমরা সাপোর্ট করতে পারবো না, সেটা আমরা যতই বাড়াই না কেন, একটা বিরাট ঘাটতি আমাদের থেকে যাবে। এবং এই ঘাটতি পূরণের প্রচলিত পন্থা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া এক, আরেকটা পন্থা হচ্ছে সোজা সেভিং সার্টিফিকেট থেকে কিছু পাওয়া যায়। আর আরেকটা যেটা করতে পারে এবার, এবং হয়তো করা শুরুও করেছে, যেটা আমরা কালকে জানতে পারবো, সেটা হলো ডেফিসিট ফাইন্যান্সিং, সোজা কথায় টাকা ছাপানো। আমি একটা জিনিস জানতে আগ্রহী যে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো, 80 লক্ষ কোটি টাকার মতো যে জরুরি অর্থনৈতিক প্রণোদনা দেওয়া হলো ব্যাংকগুলোতে। আমরা তো জানতাম যে ব্যাংকগুলো সেই টাকা নাই ব্যাংক, তাহলে ওই টাকাটা আসলো কতটুকু, ডেফিসিট ফাইন্যান্সিং থেকে আসলো, কতটুকু বাংলাদেশ ব্যাংক ধার দিল, এটা একটু এই হিসাবটা স্পষ্টভাবে বাজেটে থাকা দরকার বলে আমি মনে করি। না হলে পরে আগামী বছর আমরা ওই দুই পন্থায় কতটুকু অর্থ তুলবো সেটা দিকে, নর্মালি তো আমাদের একটা প্রিন্সিপাল রক্ষা করতে পারবো। যদি ওরকম ঘাটতি অর্থায়ন করতে হয়, তাহলে ইনফ্লেশনকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, ফিউচার ইনফ্লেশনকে, তাহলে ডেফিসিট ফাইন্যান্সিং এ একটু কম দিয়ে বরং আমাদের ফরেন এইডকে এবার মোবিলাইজ করার চেষ্টা করতে হবে। কিন্তু ফরেন এইডকে যখন আমরা মোবিলাইজ করার চেষ্টা করব, এবার মোবিলাইজ করা সম্ভব, কারণ অলরেডি AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, তাদের কাছে সরকার বলেছিল টাকার জন্য, তারা হয়তো টাকা দেওয়ার চেষ্টা করছে। তারাও কমিট করেছে, চাইনিজ লবি থেকে, হ্যাঁ, তারাও কমিট করেছে দেবে। তারাও কমিট করছে, ADB কমিট করেছে, ওয়ার্ল্ড ব্যাংক কমিট করেছে। সুতরাং এগুলো আমরা হয়তো পাবো। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা কন্ডিশনালিটির ব্যাপার থাকে এবং দর কষাকষির ব্যাপার থাকে, এবং গভর্নমেন্ট এফিশিয়েন্টলি যাতে দর কষাকষি করে, এবং একটা জিও পলিটিক্স এর ব্যাপারও থাকে। করোনাত্তর পৃথিবীতে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে তার উপর আবার নির্ভর করবে কোন দিক থেকে এইড বেশি পাবে, কোন দিক থেকে ইনভেস্টমেন্ট বেশি পাবে। সুতরাং এগুলো একটা জিও পলিটিক্যাল নীতি ঠিক করতে হবে ভালো করে। এবং যেটা চালু আছে আমার মনে হয় সেটাই ঠিক, যে আমরা কারোর শত্রু নই, কেউ আমাদের শত্রু নয়, আমরা সকলেরই বন্ধু, এবং আমরা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রত্যেকের সঙ্গে দর কষাকষি করব। সেই দক্ষতাটা যদি থাকে তাহলে হয়তো আমরা ফান্ডও মোবিলাইজ করতে পারবো, আবার বেশি কোনো আত্মসমর্পণ আমাদের করতে হবে। ডক্টর পারভেজ ইমদাদ,
জি। অর্থায়নের পৃষ্ঠ এবং সেখানে দাতা গোষ্ঠীর উপরে নির্ভরশীলতা, এবং সেখানে অধ্যাপক আকাশ বলছেন যে এখানে আসলে জিও পলিটিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর কষাকষিটা কীভাবে আমরা করতে পারবো সেই সক্ষমতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোভিড-19 আসলে বিশ্ব রাজনীতির পরিস্থিতিটা কেমনভাবে পাল্টে দিচ্ছে বলে অনেকে ধারণা করছেন যে সেখানটাতে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে এই পাওয়া না পাওয়ার ব্যাপার। জিলু সাহেব, সেদিন একটা ওয়েবিনারে আমি এই জিনিসটার উপর ইয়ে করছিলাম, গুরুত্ব আরোপ করছিলাম যে আমার একটা লেখাও ডেইলি স্টারে কদিন আগে এসছে যে জাতিসংঘকে উদ্যোগ নিবার জন্য যে উন্নয়নশীল দেশ যারা তাদের ক্ষেত্রে যাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর বরাদ্দটা বিশেষভাবে, এবং আমি এটা রিকোয়েস্ট করেছি যে এক্সট্রিমলি কনসেশনাল অ্যাসিস্ট্যান্স গ্রান্টের কাছাকাছি, এবং যেটা কান্ট্রি প্রোগ্রামে যেটা বরাদ্দ হয় তার বাইরে যেন হয়। এবং ওয়ার্ল্ড ব্যাংকের আইডিএ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড এডিএফ, যেটা এক্সট্রিমলি মানে কনসেশনাল, বা যেটা মানে আইএমএফ এর এসটিআর ছিল, এখন আরেকটা নতুন উইন্ডো ওরা মানে খুলেছে, সেই সকল মিলিয়ে একটা পুল অফ এক্সট্রিমলি কনসেশনাল কনসোর্শিয়াম করার জন্য জাতিসংঘের উদ্যোগটা অত্যন্ত প্রয়োজন। এক। 2 নম্বর হচ্ছে যে আমরা এই পর্যন্ত যেই কমিটমেন্ট পেয়েছি তার থেকে আরো বেশি কমিটমেন্ট তারা অন্যান্য দেশদেরকে তারা দিচ্ছে। তো এইটার ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত যে তারা আমাদেরকে যে অ্যামাউন্ট গুলো দিচ্ছে, আমি জাস্ট মানে কম্পেয়ারিং, তারা এশিয়ার অন্যান্য দেশকে দিচ্ছে, আমাদের প্রয়োজনটা আমাদেরকে হাইলাইট করতে হবে। 3 নম্বর, অবশ্যই নেগোসিয়েশনস অত্যন্ত জরুরি, কারণ কস্ট অফ বরোইং, যেটা আমরা মিডল ইনকাম আপার মিডল ইনকামের দিকে যেহেতু যাচ্ছি এবং আমরা লো মিডল ইনকাম থ্রেশহোল্ড অতিক্রম করেছি, আমাদের কস্ট অফ বরোইং বায়োল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল সোর্সে কিন্তু মানে বেড়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আগে আমরা লো মিডল ইনকামে যাওয়ার আগে আমাদের কস্ট অফ বরোইং ফ্রম মাল্টিল্যাটারাল donor was 0.7% interest on the loans given, সেটা এখন হয়ে যাবে 2%। আর এমনকি মানে বায়োল্যাটারাল, যেমন মনে করেন জাপান ফর এক্সাম্পল, ছিল 0.02%, বায়োল্যাটারালি তারা এখন চাইবে আমার মনে হয় 1% এর একটু বোধের উপরে। তো উই হ্যাভ টু নেগোশিয়েট যে এখন যেই অ্যাসিস্ট্যান্সটা আসবে, উই হ্যাভ টু নেগোশিয়েট অন দ্য মানে কোয়ালিটি, ইট হ্যাজ টু বি ডিমান্ড ড্রিভেন, আমরা কি ক্ষেত্রে চাচ্ছি সেটা, এবং সেটা যাতে আমাদের এক্সটার্নাল ডিপেন্ডেন্সে মানে আমাদের লং টার্ম নির্ভরতার দিকে যেন না যায়, আর কান্ট্রি প্রোগ্রামের বাইরে। কারণ কান্ট্রি প্রোগ্রামে যে টাকাটা বরাদ্দ করে হচ্ছে, এটা সহজে ডোনাররা রাজি হবে না, ডেভেলপমেন্ট পার্টনাররা, কিন্তু জাতিসংঘের মাধ্যমে এটাকে ইনসিস্ট করতে হবে যে এটা একটি বিশেষ অবস্থা পৃথিবীর উপর, এন্ড এই ক্ষেত্রে বিশেষ করে উন্নয়নশীল দেশদেরকে অগ্রাধিকার দেওয়াটা উচিত উইথিন এক্সট্রিমলি কনসেশনাল উইন্ডো। এক। 2 নম্বর হচ্ছে বাজেট ডেফিসিট। গতবার বাজেটে আমাদের একটা চিন্তা ছিল, একটা আশ্বাস ছিল এরকম, যে চেষ্টাও ছিল যে আমরা বাজেট ডেফিসিট 5%-এর নিচে আমরা রাখবো এবার এটা হয়তো রাখা সম্ভব হবে না, তবে আমার মনে হয় আমরা বাজেটে দেখতে পারবো সরকার চেষ্টা করবে বাজেট ডেফিসিটটা, বাজেট ঘাটতিটা যত সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। আমার ধারণা যদি 5% না হয়, 6-7%-এর মধ্যে বাজেট ডেফিসিটটা এবার এর মধ্যে গভর্নমেন্ট রাখার চেষ্টা করবে, কারণ এবার একটা ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি 6% বা 7%-এর নিচে বাজেট ডেফিসিট থাকে, আমি আশা করি আরো মানে কম হবে, তাহলে আমাদের এটা আইদার থ্রু আওয়ার ওন রিসোর্সেস, যেটা মেইনলি আমাদের সম্পদ, নিজস্ব সম্পদ, আর আভ্যন্তরীণ সম্পদ যেটা আমরা আশা করছি বাজেটারি সাপোর্ট হিসাবে যেটা আসবে, সেটাতে আমাদের এই ঘাটতিটা আমরা মিটিয়ে উঠতে পারবো। এখানে জিলু সাহেব, যদি আপনি আমাকে একটু সময় দেন, আমি ওই যে বললাম একটু আগে শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম, শর্ট টার্মে সরকারকে এখানে দেখতে হবে যে স্টিমুলাস প্যাকেজ গুলো যেটা সরকার দিয়েছে, এইটা ব্যাংকগুলোর মাধ্যমে, এবং আমি ডক্টর আকাশের সঙ্গে একমত, ব্যাংকগুলো যাতে যথাযথভাবে
এটি মানে ম্যানেজ করে, এবং বাংলাদেশ ব্যাংক যাতে এই ব্যাপারে একটা ভালো মানে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন করবে বলে আমি আশা করি। 2 নম্বর হচ্ছে আমি একটা জোর দিব ক্যাশ ট্রান্সফারের উপরে। এটা যেভাবে আমরা দেখি না কেন, মোট কথা হচ্ছে একটি মেকানিজমের আন্ডারে কোনো মানুষ যেন অর্থ থেকে একেবারে বঞ্চিত না থাকে, এবং এটা আমাদের টার্গেটেড গ্রুপস যারা আছে, ভালনারেবল গ্রুপস, তার বাইরেও আমাদের জনগণ, আমাদের সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী মানুষ যাতে অ্যাক্সেস টু ক্রেডিট, দ্য মিনিমাম ক্রেডিট, যেটা দিয়ে তার জীবন চলতে পারে। 3 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তাই শুধু নয়, খাদ্য প্রাপ্যতা এবং বিতরণ যাতে সুষ্ঠুভাবে হয়। 4 নম্বর হচ্ছে হেলথ কেয়ারের অ্যাক্সেসটা। কমিউনিটি ক্লিনিক করেছে গভর্নমেন্ট, বেশ অত্যন্ত একটি উল্লেখযোগ্য দিক। সেদিক থেকে যাতে গ্রামীণ পর্যায়ে মানুষ যাতে স্বাস্থ্য সেবাটা পায়, এবং শহরেও যাতে সবাই, বিশেষ করে এখনকার অবস্থাতে, যাতে চিকিৎসা সুবিধাটা যাতে সহজে পায়। এখানে চাহিদা এবং সরবরাহের ক্ষেত্রে একটা সমন্বয় রাখাটা, সাপ্লাই এবং ডিমান্ড চেইনটা ধরে রাখাটা অত্যন্ত, এবং এটাকে সুদৃঢ় করা অত্যন্ত জরুরি। আরেকটা আমি মনে করি যে সুষ্ঠু মানে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং একটি সুনিশ্চিত একটি সুশাসন নিশ্চিত করা, যেটি আমি শিওর সরকারের সেদিকে দৃষ্টি আছে। আর মিডিয়াম টার্মে আমি যেটা মনে করি, একটু আগে বললাম হেলথ সেক্টরের ক্ষেত্রে পিপিপি, আমি আশা করব প্রাইভেট সেক্টর এগিয়ে আসবেন এবং তারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে স্বাস্থ্য খাতে যথেষ্ট মানে বিনিয়োগ করবেন। 2 নম্বর আমি মনে করি যে সেফটি নেটটাকে এখন আরেকটু সম্প্রসারিত ভাবে দেখাটা উচিত। আমি মনে করি এটাকে একটা সোশ্যাল প্রোটেকশন এবং ওয়েলফেয়ার নেট, শুধু রেশন কার্ড নয়, আমাদের এনআইডিটা হওয়া উচিত এখন একটি কল্যাণ কার্ড। এনআইডি শুধু আমাদের নাগরিকত্বের কার্ডই নয়, এনআইডির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যাতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, মানে অ্যাবসলিউটলি মানে মিনিমাম রিকোয়ারমেন্টস, এটা যাতে অ্যাক্সেস থাকে ইন এনি ফর্ম। এটা হয়তো ইমিডিয়েটলি সরকারের পক্ষে করা সম্ভব না, কিন্তু এটা মিডিয়াম টার্মে এটাকে আমি মনে করি ওয়েলফেয়ার নেট, সম্প্রসারিত সামাজিক নিরাপত্তা, রক্ষণ এবং কল্যাণ নেট। 3 নম্বর হচ্ছে আমি মনে করি যে ড্রাইভার্স অফ গ্রোথ, এটা আমি বলছি মানে মিডিয়াম টার্মের কথা। আমরা এখন রেমিটেন্স এবং রেডিমেড গার্মেন্টসটাকে আমরা ছাড়বো না, এটা থাকতে হবে। আমরা এখানে যে ডিফিসিয়েন্সি গুলো আছে আমরা এগুলাকে অ্যাড্রেস করব। তার পাশে আমি মনে করি যে নতুন ড্রাইভার্স অফ গ্রোথ, এগ্রিকালচার, সিরাজ সাহেব যেটা দিয়েছেন পেপারটা, সেখানে আমি দেখলাম অনেক কিছু ওখানে উপাদান আছে। এই ক্ষেত্রে আইসিটি সার্ভিসেস এন্ড প্রোডাক্টস, এসএমইস, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এগুলার দিকে জোর দিলে আমাদের গ্রোথের সহায়ক শক্তি আরো আসবে। ট্যাক্স জিডিপি রেশিও, ডক্টর আকাশ বলেছেন একটু আগে যে অর্থায়নের কথা, ট্যাক্স জিডিপি রেশিও এখন 8.6 আছে। এটা আমরা মিডিয়াম টার্মে 15 থেকে 20 ভাগে নিতেই হবে আমাদের, তাহলে আমাদের আভ্যন্তরীণ অর্থায়নের সুযোগ এবং সম্ভাবনা অনেক শক্তিশালী হবে। আর ডেভেলপমেন্ট পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের আরো স্কিলফুল নেগোসিয়েশনস এর মাধ্যমে আমরা যাতে, আমাদের এখনো একটা শক্তি আছে যে আমাদের এক্সটার্নাল ডেট কম, সেদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি অনেকগুলো প্রসঙ্গ টানলেন ডক্টর পারভেজ ইমদাদ। এখানে একটি প্রশ্ন যে তিনি রেমিটেন্সের কথা বলেছেন, দ্বিতীয়ত তিনি তৈরি পোশাক খাতের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতি যদি আরো বেশ খানিকটা সময় কন্টিনিউ করে তাহলে এর পরিস্থিতি কি হবে এখন পর্যন্ত অনিশ্চিত। এই খাতগুলো আসলে কতটা সহায়তা দিতে পারবে। দ্বিতীয়ত উনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছেন। সেখানটাতে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে দেশে বিনিয়োগটা খুব একটা সন্তোষজনক হচ্ছে না। সো এই রকম পরিস্থিতিতে যে বিনিয়োগ বাড়বে সেটাও কতটা প্রত্যাশা করা যাবে সেটি একটি প্রশ্ন। এবং অধ্যাপক আকাশ এর সঙ্গে একটু যোগ করে দিতে চাই যে শিক্ষা এবং গবেষণা, এই দুটো খাত, আমরা স্বাস্থ্যের সঙ্গে গত কয়েক বছর ধরে শিক্ষা খাত আনুপাতিক বরাদ্দ কিন্তু আসলে কমেছে, এবং গবেষণা খাত, শিক্ষা খাত, এই দুটো আসলে এই ধরনের সংকট মোকাবেলার জন্য খুবই জরুরি ছিল। কাজে এই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে বাজেটে সেটাও দেখার বিষয়। আপনার কোনো পরামর্শ থাকলে। আপনি প্রাইভেট সেক্টর এইভাবে মানে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বা একটা শব্দ বললে ভুল বোঝাবুঝি হবে, কারণ কেউ বলতে পারে যে কৃষি প্রাইভেট সেক্টর হতে পারে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মাইক্রো এন্টারপ্রাইজ, এরা কি প্রাইভেট না? এরাও প্রাইভেট সেক্টর।
আমি মূলত বলছি যে লার্জ স্কেল যে হাউসগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, এবং যেই হাউসগুলো দেশে টাকা বিনিয়োগ না করে টাকা বাইরে পাচার করে দিচ্ছে। যেমন আপনি এই সময় করোনা কালে বেস্ট এক্সাম্পল হচ্ছে শিকদার গ্রুপের সঙ্গে যে ব্যাপারটা ঘটলো, ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ব্যাংকের মারামারি। তার মানে এই হাউসগুলোর মধ্যে যে কালচারের অভাব আছে, যেটাকে মানে সফিস্টিকেটেড বুর্জোয়া কালচারের অভাব আছে, এটা অস্বাভাবিক না, কারণ তারা নোভারেজ মানে খুব দ্রুত, আপনি জানেন আমাদের রিপোর্টে প্রকাশিত হয়েছে, ইন্টারন্যাশনাল রিপোর্টে, যে বাংলাদেশের ধনী হওয়ার গতি হলো সবচেয়ে বেশি দুনিয়ার। তার মানে এই সবচেয়ে বেশি দ্রুত গতিতে যারা ধনী হয়েছে তারা সংস্কৃতির দিক থেকে ততটা ধনী হতে পারেন। সুতরাং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, বাংলাদেশে করেনি, এবং এখনো তারা নানাভাবে টাকা পয়সা ট্রান্সফার করছে। সুতরাং ওই প্রাইভেট সেক্টর, ওই যে এ ফিউ লার্জ স্কেল রিচ হাউসহোল্ডস, নোভা রিচ, এদের উপর আমার ভরসা, এরা এগিয়ে আসবে। কিন্তু আমরা যাদের উপর ভরসা করতে পারি সেটা হলো কৃষক প্রাইভেট সেক্টরের উপর। আমরা ভরসা করতে পারি স্মল, মিডিয়াম অ্যান্ড মাইক্রো ইন্ডাস্ট্রিজ গুলো, এসএমইর উপর। কিন্তু দেখেন আপনি যে প্যাকেজটা সরকার ঘোষণা করেছে, সেখানে লার্জ ইন্ডাস্ট্রির জন্য 30,000 কোটি টাকা, এসএমইর জন্য কিন্তু তার চেয়ে কম। একেবারে মাইক্রো ক্রেডিটের জন্য এখন পর্যন্ত কিছুই বরাদ্দের কথা আমরা শুনতে পারি। সুতরাং আমি দেখতে চাইবো যে গ্রামাঞ্চলে টাকাটা যাচ্ছে। হোল বাজেটের একটা অ্যানালাইসিস হওয়া উচিত, এই বাজেটের এক্সপেন্ডিচার গ্রামে কতটুকু, শহরে কতটুকু, সেইটা আমাদের একটু দেখতে হবে। এবং এখন যেহেতু আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বা বাইরের উপর নির্ভর করে, ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর করে আমাদের গ্রোথকে রিকভার করতে পারবো বলে মনে হয় না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট রিকভার করতে কিছু টাইম লাগবে। সুতরাং এখন আমাদের টাকা পাম্পিং করতে হবে ডোমেস্টিক অ্যাক্টিভিটির দিকে, এবং সেখানে কৃষি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এসএমই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষি এবং এসএমই তে ব্যাংক বরঞ্চ গ্রাম থেকে টাকা নিয়ে এসে শহরে অল্প কিছু ধনী লোকদের দিয়েছে, যাদের রিকভারি রেট হলো অনেক কম, যারা খেলাপি ঋণ বেশি, আর যাদের রিকভারি ছোট গ্রাহকদের, তাদের এটা তো পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার। এখন তাহলে এখানে তেমন কোনো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। কিন্তু করোনা বলছে আমাদেরকে যে কিছুটা চেঞ্জ করতেই হবে, এবং আমাদের অ্যালোকেশন প্যাটার্নে অ্যাজ ইউজুয়াল আমরা যে তেলা মাথায় তেল দিই সেটা না দিয়ে, যে রুক্ষ কেশ মানে কোনো তেল নাই যে জায়গায়, সেইখানে টাকা প্রবাহিত করতে হবে। তবে হ্যাঁ, ব্যাংক বলতে পারে যে আমি এসএমই কে দিব, তারপর এসএমই যদি শোধ না করে তখন আমি তো লস, তা আমার এই শোধ করার রিস্ক আছে এখন। তাহলে ওখানে একটা ভালো ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করতে হবে। ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করার কাজ চলছে, গভর্নমেন্টের একটা অংশ এটা কাজ করছে। তারা যদি এটা করতে পারে তাহলে পরে এই এসএমই ক্রেডিটটা সত্যি এসএমইর দিকে হয়তো যাবে। ডক্টর পারভেজ ইমদাদ। জি, আমরা যদি এবারের বাজেটের ব্যাপারে স্পেসিফিক টার্মসে কিছু জাস্ট আমার ধারণা, একটা হতে পারে যে এবার নতুন হয়তো কোনো ট্যাক্স থাকবে না, এবং তবে ভ্যাট থাকবে নিশ্চয়ই, এবং ভ্যাটের মাত্রাটা হয়তো বাড়ানো হবে। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যারাউন্ড 5 to 6% এর মতো ভ্যাটের মাত্রা, এবং সোর্সেসটা এমন হবে যে মেইনলি ধরেন প্রায় 2,000 কোটি টাকার মতো হয়তো ভ্যাট থেকে আসতে পারে, যেটা ভ্যাট এবং মানে সাপ্লিমেন্টারি ডিউটি থেকে যেটা গভর্নমেন্ট, তবে সেটা যাতে সামগ্রিক জনগোষ্ঠীর উপর চাপ না পড়ে সেদিকে নিশ্চয়ই সরকার দৃষ্টি দেবেন। আর যেটা বাজেট ডেফিসিট আমি বললাম, যেটা যদি 6 থেকে 7% এবার এর মধ্যে রাখতে পারবে গভর্নমেন্ট নিশ্চয়ই, আমি আশা করি এর 50% উইল বি মেড থ্রু মানে ব্যাংক বরোয়িং এন্ড 50% ফ্রম নন ব্যাংক সোর্সেস। আরেকটা আমার ধারণা যে এবার নন ডেভেলপমেন্ট, যেটা আমি বললাম যে 65% হবে
নন ডেভেলপমেন্ট বাজেট। সেটা কারণটা হচ্ছে যে এবার এটার মধ্যে, কারণ সরকার জোর দিবে এবার সমাজ মানে কোভিড উদ্ভূত পরিস্থিতিটাকে ফেস করার জন্য। সেখানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, অ্যারাউন্ড 13 to 15% হয়তো মানে স্টিমুলাস প্যাকেজের হিসাবটা আসবে, এবং সেফটি নেটের জন্য ইনক্রিজড সোশ্যাল প্রোটেকশন, সেফটি নেটের জন্য ইনক্রিজড অ্যালোকেশন থাকবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে যথাযথ যুক্তিযুক্ত হবে যদি নন ডেভেলপমেন্ট সাইডটা এবার বেশি হয়। ইনকাম ট্যাক্স রিলিফ আমি আশা করছি যে ওই গতবার ছিল 2.5 লাখ যাদের ইনকাম ফর দ্য হোল ইয়ার, এবার হয়তো আরেকটু বাড়তে পারে 3 লাখ 3.5 লাখের মতো। এগুলো আমার জাস্ট আমার মানে ধারণা, আমি যেভাবে চিন্তা করছি আগের বাজেটগুলোকে দেখে। আরেকটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স স্ল্যাব, যেটা এটাও আমার মনে হয় যে গতবারের 10 থেকে 20% ছিল, 10 থেকে 30 বোধহয় ছিল গতবার। এইটা এবার গভর্নমেন্ট সেদিকেও দৃষ্টি দেবেন এবং 10 থেকে 15 বা 15 থেকে 20%-এর বেশি যাবে না। কর্পোরেট ট্যাক্স, যেটা কর্পোরেট ট্যাক্স আমার মনে হয় যেহেতু অনেক লকডাউনের সময়ে অবশ্য অনেকেই চাকরি হয়তো ঠিক মতো ইনকাম হয়নি, বেতন পাইনি, এবং লকডাউন করতে হচ্ছে আমাদের, অবশ্যই আমাদের সিচুয়েশন যেমন মানে হয়েছে, সেই ক্ষেত্রে কর্পোরেট ইনকাম ট্যাক্স আমার মনে হয় গভর্নমেন্ট অ্যারাউন্ড 2 to 3% রিডিউস করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ভ্যাটের ক্ষেত্রে চাপটা পড়বে না সাধারণ মানুষের উপরে। ভ্যাটের যে দুটো মেইন ইয়ে থেকে আসে, সেটা সিগারেটস অ্যান্ড এবং কার্স, মানে আইটেম, লাক্সারি আইটেম, সেদিক থেকে হয়তো আসবে। এক্সপোর্টেড ইম্পোর্ট ডিউটি আমার ধারণা কিছুটা বাড়বে, এবং এই ক্ষেত্রে এক্সাইজ ডিউটি সরকার একটা সহনীয় এমন একটা পর্যায়ে যেটা রেভিনিউকে সাহায্য করবে, মানে গভর্নমেন্টকে বেশ এখানে সুন্দরভাবে একটা ইয়ে করছে আমি শিওর, যে একটা মানে ব্যালেন্স করতে হবে যেখানে রাজস্ব দিকটাও খোলা থাকে। এবং আমি যেটা বললাম একটু আগে, এনবিআর এর কাছ থেকে রাজস্বটা আসবে মেইনলি, সেটি হয়তো একটি চ্যালেঞ্জ হবে, কিন্তু লং টার্মে, আমাদের মিডিয়াম টার্মে বলতে গেলে, নট ইভেন লং টার্ম, রাজস্বর দিকটা আমাদের পাশাপাশি আমাদের রিসোর্স, ইন্টারনাল রিসোর্স বাড়ানোর ক্ষেত্রে যে চেষ্টাটা, সেটা আমাদের করতে হবে, রাখতে হবে। একটু আগে আমি বলেছিলাম যে ডেভেলপমেন্ট গোলস আমাদের এবার নন প্রায়োরিটি, যেগুলো একটু লেস প্রায়োরিটি, নন প্রায়োরিটি বলবো না, সেগুলোর দিকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাইজটা আমি আশা করছি বা ছোট হবে, এবং সেটা এমন হবে যেটা ইমপ্লিমেন্টেবল, যেটা মানে বাস্তবায়নযোগ্য। আরেকটা জিলু সাহেব, এটা ইনফর্মাল সেক্টর, যেটা আগে বিভিন্ন সময় আলোচনা হতো যে মানে ব্ল্যাক মানি করা, হোয়াইট করা, এটা থাকতে পারে, এবং এটা থাকাটা যুক্তিযুক্ত। আমি মনে করি গভর্নমেন্ট যদি মানে মনে করে যে রিসোর্সেস এর দরকার আছে, এবং যে টাকাটা আনইউটিলাইজড হয়ে গেছে, এই টাকাটাকে গভর্নমেন্টের মানে রেভিনিউকে মানে স্ট্রেংথেন করতে, গভর্নমেন্ট আগের অভিজ্ঞতা থেকে এটাকে কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায়, সো দ্যাট মানি ক্যান বি হোয়াইটেন্ড। সেদিক থেকে আমার মনে হয় এই সকল চিন্তা ভাবনা বোধহয় বাজেটে থাকবে বলে আমি আর আশা করছি। অধ্যাপক আকাশ, ফাইনাল রাউন্ড, এবং এখানে প্রতি বছরই বাজেটের আলোচনার মধ্যে আমরা ব্ল্যাক মানি বা অপ্রদর্শিত অর্থ কিভাবে এটাকে বলবো, সেটা নিয়ে নানা বিতর্ক হয়, কিন্তু আলোচনাটা প্রতি বছরই খুব গুরুত্ব পায়। তো এই বিষয়ে আপনার এবং প্রধান চ্যালেঞ্জ আসলে এবারের বাজেটের আপনি কি দেখেন, সেটা একটু শুনতে চাই। অর্থমন্ত্রীর জন্য, সরকারের জন্য, এবং একই সঙ্গে নাগরিকদের জন্য কি চ্যালেঞ্জ সামনে? দুটো চ্যালেঞ্জ। প্রথম একটা চ্যালেঞ্জ হলো প্রায়োরিটি ঠিক করা, অগ্রাধিকার ঠিক করা। যেমন ধরেন ডেভেলপমেন্ট, নন ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, ডেভেলপমেন্ট বাজেট কম, অত বেশি নাও হতে পারে, যেহেতু এখানে ট্রান্সফার পেমেন্ট অনেক বেশি থাকবে, সোশ্যাল সিকিউরিটি থাকবে বেশি, সুতরাং নন ডেভেলপমেন্ট থাকবে। নন ডেভেলপমেন্টের মধ্যে শুধু তো ট্রান্সফার পেমেন্ট আছে তা না, আরো তিনটা খুব বড় খাত আছে। একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, একটা হলো ডিফেন্স, একটা হলো ল অ্যান্ড অর্ডার। গত বাজেটে 45% অফ 5 লাখ যেই বাজেটটা ছিল আর কি, তার 45% স্পেন্ট হয়েছে এই তিনটা খাত। এবারও কি তাই হবে? দেখতে হবে। আর নন ডেভেলপমেন্টের আদার পার্ট, যেটা পারভেজ বললো, যে ওই গরিবদের জন্য সামাজিক সুরক্ষা ইত্যাদি ইত্যাদি, সেটা বাড়ুক, সেটা বেড়ে যদি
নন ডেভেলপমেন্ট বাজেট বাড়ে তাহলে একরকম, আর যদি ওই তিনটার ক্ষেত্রে আরো বেড়ে যদি বাড়ে তাহলে আরেক রকম। এই প্রশ্নটা আমি রাখছি ওটার পরিপ্রেক্ষিতে, এবং এটা হলো ব্রড স্পেকট্রাম। জি তাহলে এইখানে একটা জিনিস, আর আরেকটা জিনিস হলো অগ্রাধিকারটা আমরা স্বাস্থ্য খাতে কতটুকু দিলাম, কৃষি খাতে কতটুকু দিলাম, সামাজিক সুরক্ষা খাতে কতটুকু দিলাম, এইটা এগুলো বিচার করার জন্য সুশাসনটা দরকার হবে। মানে তোমাদের প্রস্তাব ঠিক আছে, প্রস্তাব আমরা ভালোই পাবো, কিন্তু আগামীতে এই প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে কিনা এবং ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা সেইটা কেমনি বিচার করবো, সেটা বিচার করার একটা ব্যাপার হচ্ছে গুড গভর্নেন্স থাকলে এটা হবে, শিষ্টের পালন এবং দুষ্টের দমন থাকলে ঠিক মতো বাস্তবায়ন হবে, আর না হলে হবে। এখন শিষ্টের পালন এবং দুষ্টের দমনের মেকানিজম, যদি আমরা কালো টাকাকে আবার বলি যে তোমরা বিনিয়োগ করো আর তোমাদের কিচ্ছু জিজ্ঞেস করবো, তাহলে তো এটা দুষ্টের দমনও হলো না, শিষ্টের পালনও হলো। বরঞ্চ শিষ্টের শাস্তি হলো শিষ্ট কাজ করলো শিষ্টভাবে, কিন্তু সে সুযোগটা পেল না। বা যদি এখানে একটা পানিশমেন্ট ট্যাক্স থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ, অবশ্য জানি না এবার থাকবে কিনা, এটাও দেখতে হবে। আরেকটা জিনিস যেটা লাগবে, মানে তিনটা জিনিস লাগবে, একটা হলো প্রথম হলো আপনার ভয়েস, মানুষের কণ্ঠস্বর লাগবে, একদম প্রথম লাগবে ট্রান্সপারেন্সি, অর্থাৎ সমস্ত বাজেটটা আলটিমেটলি কোথায় কোন জায়গায় কতটা পেমেন্ট করে সব জায়গায় প্রকাশ করে দেওয়া। আমার শিমুলপুর গ্রাম যাতে জানতে পারে যে আমার জন্য সোশ্যাল সিকিউরিটি এত টাকা আসে, আমার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি যাতে জানতে পারে যে আমার জন্য এসএমই থেকে এত টাকা আসে, আমার ডাক্তাররা যাতে জানতে পারে, হসপিটালরা যাতে জানতে পারে যে এই জায়গায় হসপিটাল হবে, আমার কমিউনিটি ক্লিনিক জানতে পারে যাতে আমার এই কাজ হয়। সুতরাং বাজেটে বরাদ্দটা ডিসঅ্যাগ্রিগেটেড ওয়েতে ট্রান্সপারেন্টলি কোথায় কতটুকু হবে এটা যত পরিষ্কারভাবে জানানো হবে তত এটা মনিটর করার সুবিধা হবে। 2 নম্বর হলো ট্রান্সপারেন্সি আপনি করলেন, কিন্তু মনিটর করে কেউ যদি দেখলো এখানে কোনো অন্যায় হচ্ছে তাহলে সে সেটা প্রকাশ করবে কিভাবে, অর্থাৎ তাকে ভয়েসের সুযোগ দিতে হবে। সে সোশ্যাল মিডিয়াতে হোক বা সে তার প্রতিনিধির মারফত হোক বা তার সংগঠনের মারফত হোক বা একা ব্যক্তিগতভাবে কাগজে লিখে হোক, সে যাতে তার প্রতিবাদের কণ্ঠটা দিতে পারে। আর 3 নম্বর হলো অ্যাকাউন্টেবিলিটি। আমরা ট্রান্সপারেন্সি ইনশিওর করলাম, ভয়েস ইনশিওর করলাম, অপরাধীকে চিহ্নিতও করলাম, তারপর তাকে ছেড়ে দেওয়া, সেটা হলে তার ওই মানে যা চলছে সেভাবেই চলবে, আর কিছু হবে কিছু হবে না, এরকম একটা বাজেট। জি ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ। জি, আমাদের বাংলাদেশের অর্থনীতির একটি খুব সুন্দর সাবলীল এবং সুষ্ঠু রেসিলিয়েন্স শক্তি আছে। আপনি লক্ষ্য করবেন স্বাধীনতার পর থেকেই মানে ঘুরে দাঁড়াবার একটি সুন্দর আমাদের অর্জন সবসময় আছে, এবং সেদিক থেকে আমি অত্যন্ত আশাবাদী যে আমরা ভালোভাবে মানে ঘুরে দাঁড়াবো। এখানে আমি কয়েকটি ফ্যাক্টর উল্লেখ করতে চাচ্ছি। যদি আপনি গত অনেক বছরের আপনি দেখেন যে এক্সটার্নাল ডেট আমাদের ভেরি ওয়েল ম্যানেজড, আভ্যন্তরীণ ধার যেটা ওয়েল ম্যানেজ, অনেক দেশ থেকে ভালো, এশিয়ার অনেক দেশ থেকে ভালো। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু চাপের সত্ত্বেও আমরা, এবং অনেক সময় আন্তর্জাতিক সাহায্যের মাত্রা কমার সত্ত্বেও দিস হ্যাজ বিন ওয়েল ম্যানেজড, রিজনেবলি ওয়েল ম্যানেজড। 3 নম্বর হচ্ছে যে বাজেট ডেফিসিটটা সবসময় ইজ ওয়েল আন্ডার কন্ট্রোল, এটা সরকার সবসময় চেষ্টা করেছে। 4 নম্বর হচ্ছে যে এক একটা ক্রিটিক্যাল সময়ও, যেমন দেখেন এইবার খাদ্য উৎপাদন, শস্য উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, মানে এটা আমাদের মানুষের শ্রম, তাদের চেষ্টা, তাদের সামগ্রিক যে ওয়ার্ক এফোর্ট, এটা সত্যি এটা দেশকে অনেক সাহায্য করে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাজেটগুলোতে এবারই শুধু না, আগামীতেও, আমি কথাটা আগেও বলেছি এবং আমার লেখাও আছে ব্যাপারে কয়েকটা, রেজাল্টস বেসড একটা অ্যাপ্রোচ থাকলে মনিটরিং ইভ্যালুয়েশনটা আরো শক্তিশালী হয়। মানে ফল ভিত্তিক একটা রেজাল্টস বেসড অ্যাপ্রোচ। আমি এইবারের বাজেটের এক্সারসাইজের থেকে আমার what are the lessons I can take so that I can improve next time, what are the results, আমার এফর্টের চেষ্টাগুলো কি হলো এবং এটা থেকে how can I do better next time। আর একটা হচ্ছে
মানে পারফরমেন্স বেসড, কোন সেক্টরে কেমন পারফরমেন্স হলে দ্যাট অ্যাডস টু মাই কম্পারেটিভ অ্যাডভান্টেজ, এটা জানলে আমি ওই আমার স্ট্রেংথ গুলার উপর, আমার শক্তিগুলার উপর আমি কনসেন্ট্রেট করতে পারবো, যেটা আমার দেশের জন্য ভালো হবে। লাস্টলি, অনেক আলোচনা হচ্ছে এবং জিলু সাহেব আপনি তৃতীয় মাত্রাতে অনেকগুলো আলোচনা করেছেন এই ব্যাপারে, এবং আরো অনেক আলোচনা হচ্ছে দেশে। আই এম শিওর বাজেট প্লেস হবার পরেও এবং বাজেটের আগেও আলোচনা হয়েছে, অনেক আলোচনার ভিত্তিতে সরকার যে মতগুলাকে মনে করেন যে নেওয়া দরকার, সরকার সেদিকে বিবেচনা করবেন। শেষ করার আগে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার দেশের মানুষ, এর মধ্যে প্রশাসনে চিকিৎসক, স্বাস্থ্য সেবক সেবিক যারা আছেন, আইন শৃঙ্খলাতে যারা আছেন, পুলিশ, সেনাবাহিনী এবং সামগ্রিকভাবে আমাদের জনগণ যারা কোভিডে ইন্তেকাল করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমি আশা করছি যে আমরা শীঘ্রই এই এখন যে আমাদের চ্যালেঞ্জ সেটি আমরা কাটিয়ে উঠতে পারবো। অধ্যাপক আকাশ, আর কিছু যোগ করবেন আপনি? আমার একটাই কথা যে আমাদের রেজিলিয়েন্স আছে, আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আছে, কিন্তু সেই শক্তি যদি আমরা চিহ্নিত করি তাহলে প্রধানত আমরা চিহ্নিত করব কৃষি এবং কৃষক, গার্মেন্টস শ্রমিক এবং উৎপাদনশীল উদ্যোক্তা, এসএমইতে, এরকম কয়েকটা খাতে, এবং প্রবাসী শ্রম। এই জায়গাগুলো একটু সংকটগ্রস্ত হয়েছে এবং এদেরকে আবার সাহায্য দিয়ে দাঁড় করাতে পারলে সেই রেজিলিয়েন্সটা আমরা পাবো এবং আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু আমাদের অর্থ ব্যয়ের গতি প্রকৃতি যদি এই দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ধাবিত হয় তাহলে পাবো। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক এম এম আকাশ এবং ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল 2020-2021 অর্থ বছরের বাজেট নিয়ে, যে বাজেট আজকে বিকেলে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উত্থাপন করবেন। আমার অতিথিরা নানা বিষয়ে অর্থনীতিবিদ হিসেবে তারা তাদের পরামর্শগুলো দিয়েছেন, ভুল ত্রুটিগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন, কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় সেটি বলবার চেষ্টা করেছেন। কিন্তু দুজনে মনে করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন। যদি বাজেটকে বাস্তবায়ন করতে হয়, বাজেট যাই হোক না কেন, হয়তো সে পর্যন্ত ভালো বাজেটই হবে, কিন্তু সেটি বাস্তবায়নটা একটি প্রধান চ্যালেঞ্জ, এবং সেখানটাতে সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা থাকা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, সেগুলো যদি করা যায় তাহলে বাজেট নিয়ে আসলে তেমন কোনো নেতিবাচক আলোচনার সুযোগ হয়তো আগামীতে থাকবে না। কিন্তু সেগুলো কি ওনারা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখেন। দুর্নীতি একটা বড় সমস্যা বাংলাদেশে, সেটিও আলোচনার মধ্যে উঠে এসছে। আমি বাজেট নিয়ে কথা বলতে চাই না, কোভিড-19-এর প্রেক্ষিতে যেহেতু বাজেট এবং কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশের জন্য মোটেই সুখকর নয়। আমরা বাংলাদেশ থেকে সরকারি ভাষ্য যেটি পাচ্ছি সেটিও খুব একটা আনন্দের নয়। অন্যদিকে বাইরের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে বার্তা আমাদেরকে দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে, সেটিও খুব একটা সুখকর বা স্বস্তিকর নয়। এই জায়গাটাতে এখন কি করা উচিত কি করা উচিত নয় সেটি নিয়ে নানা রকমের কথা হচ্ছে, নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু সব কথার মূল কথা, বিশেষজ্ঞরা বলছেন যে এটি আসলে পরীক্ষা নিরীক্ষা করবার সময় নয়। যা এখন করা উচিত সেটা হচ্ছে এমন একটা ধারণা বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে যে অঞ্চল ভিত্তিতে লকডাউন করা নয়, পুরো দেশটাকেই, কারণ পুরো দেশে এটি ছড়িয়ে পড়েছে, একেবারে জরুরি অবস্থা ঘোষণা করে কারফিউ জাতীয় একটা কিছু করে, মানে লকডাউনের ধারণা আমাদের এখানে যেহেতু অনেকের কাছে এই শব্দের সঙ্গেই পরিচিত নন, অনেকে সাধারণ ছুটিও সবাই ছুটি বা বিনোদনের জন্য একটা অবকাশের জন্য কিছু একটা হিসেবে নিয়েছেন। কাজেই এটাকে কারফিউ 144 ধারা যেভাবেই হোক না কেন একেবারেই মানুষকে ঘরে বন্দি রাখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যারা ঘরে থাকবেন, যাদের ঘরে অর্থ থাকবে না, যাদের ঘরে আহার থাকবে না, তাদেরকে সেগুলো পৌঁছাবার ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে, এবং সেটি 15 দিন বা 1 মাসের জন্য করা দরকার। একই সময়ে সারা দেশে টেস্ট এটি করতে হবে, যত অধিক সংখ্যক সম্ভব মানুষের টেস্ট করা দরকার, পরীক্ষা করা দরকার, সেটি নিশ্চিত করতে হবে। এবং সেই পরীক্ষার পরে যাদেরকে কোভিডে আক্রান্ত হিসেবে পাওয়া যাবে তাদের জন্য ভালো আইসোলেশনের ব্যবস্থা করতে হবে, এবং একই সঙ্গে যারা আক্রান্ত তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সবগুলো কাজ একই সঙ্গে করতে হবে এবং অত্যন্ত শক্তভাবে করতে হবে, কঠিনভাবে করতে হবে, এবং সেটি যদি না করা যায় বাংলাদেশের সামনে আরও অনেক বড় বিপদ অপেক্ষা করছেন। সেটি চারিদিক থেকে বার্তা আসছে, কাজে এই বার্তাও আসলে মানুষকে আরও বেশি অসুস্থ করে তুলছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।